স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মহসিন। সাথে আছে আমি শামীম জাহিদ। রাজনৈতিক অস্থিরতা এবং নানা প্রতিবন্ধকতার পরও গত 5 বছরে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে 80%। তবে অবকাঠামোর সমস্যা এবং অন্যান্য প্রতিবন্ধকতা দূর না হলে বিদেশি বিনিয়োগের গতি বাড়ানো কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ আমাদের আলোচনার বিষয় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান এবং ডিসিসিআইয়ের প্রাক্তন ঊর্ধ্বতন সহসভাপতি এবং ম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নেসার এম খান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশে বিনিয়োগের জন্য বড় বাধা গ্যাস, বিদ্যুৎ সহ অবকাঠামোগত নানা সমস্যা। তার উপর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতায় তৈরি হয়েছে আস্থার সংকট। তবে এত সমস্যার পরও আসার কথা বিদেশি বিনিয়োগ বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায় 5 বছরের ব্যবধানে বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় 80%। আর গত অর্থবছরে বিনিয়োগ এসেছে $173 কোটি। খাত হিসেবে প্রথম সারিতেই আছে বস্ত্র, টেলিযোগাযোগ ও ব্যাংকিং। বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট আসার ব্যাপারে আমরা যথেষ্ট আগ্রহ দেখছি এবং পরিণতিতে আমরা 2013-তে অন্য সকল বছরের থেকে আমরা ইনভেস্টমেন্ট বেশি পেয়েছি এবং এই বছরও দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ থেকে ইনভেস্টমেন্ট আসার ব্যাপারে অলরেডি ইনভেস্টররা যোগাযোগ শুরু করেছে। অপর্যাপ্ত অবকাঠামো, রাজনৈতিক অস্থিরতা আর সুশাসনের অভাব এখনও বিদেশি বিনিয়োগে বাধা হয়ে আছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাই বিনিয়োগ বাড়াতে এসব সুবিধার নিশ্চয়তা দেওয়ার পরামর্শ তাদের। আমরা এই যে বিদেশি বিনিয়োগ বাড়ছে, এর পোটেনশিয়াল অর্থাৎ এটা কিন্তু আরও অনেক বেশি হওয়া সম্ভব। তাহলে কিন্তু আমাদেরকে ওই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করতে হবে যাতে আমাদের এখানটায় বিদেশি বিনিয়োগ আরও দ্রুত গতিতে বাড়ে। এটাই হচ্ছে আমাদের কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামীতে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারি, বেসরকারি সহ নানা মহলের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। উমুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব তৌহিদুর রহমান খান এবং জনাব নেসার এম খান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? জনাব তৌহিদুর রহমান খান, আপনাকে শুরু করতে পারি আমরা। আমাদের বলছি যে গত 5 বছরে বৃদ্ধি পেয়েছে 80% এফডিআই বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। তারপরেও আমরা আসলে জানি যে পোটেনশিয়াল অনুযায়ী যেটা হওয়া উচিত সেটা আমাদের হয়নি। কারণ আমাদের আশেপাশে যে ছোটো ছোটো বাজার বা মার্কেট রয়েছে, আমি যদি মায়ানমার কথা বলি, ভিয়েতনাম কথা বলি, তারা অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে এই সময়ের মধ্যে এফডিআই। সমস্যাটা আসলে কোথায়? ধন্যবাদ। বিদেশি বিনিয়োগের স্ট্যাটিস্টিক্স অলরেডি আপনারা বলেছেন যে 80% বৃদ্ধি পেয়েছে। সুতরাং স্ট্যাটিস্টিক্সে আমি যাচ্ছি না। সাথে বলেছেন মায়ানমার এবং ভিয়েতনাম। মায়ানমার, ভিয়েতনাম মায়ানমারে 1980 সাল থেকে 5 বছর হতে পারবে না, কিন্তু এখন নতুন ডেস্টিনেশন হবে, তারা খুবই জনপ্রিয়। আমি আসছি সেই কথায়। 1980 সাল থেকে তারা চেষ্টা করছে। মায়ানমার আমাদের জন্য তেমন একটা থ্রেট এই মুহূর্তে না। আচ্ছা, যত ওরা অ্যাট্রাক্ট করার চেষ্টা করুক, ওদের ওন মেড ডেমোক্রেসি, আমাদের এস্টাবলিশ ডেমোক্রেসি। সো এখানটা একটা বিরাট গ্যাপ আছে। আস্থা ওরা অর্জন করতে পারবে মায়ানমার, এটা আমি বিশ্বাস করি না। হয়তো ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে 1980 সাল থেকে ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট নিয়ে ওরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, তারপর অদ্যবধি ওরা কিন্তু করে উঠতে পারেনি। আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে এর চাইতে বেশি হবে। এটা আমাদের প্রতিবেদনেও যেটা দেখেছি যে এর চাইতে বেশি হওয়ার সম্ভাবনা ছিল বা হতে পারত। সেক্ষেত্রে আমরা 1.73 বিলিয়ন আমরা এই মুহূর্তে আর্ন করেছি। এটা এই বছর আশা করছি যে 2 বিলিয়ন ক্রস করবে। 2014-15 ফিনান্সিয়াল ইয়ারে এটা 2 বিলিয়ন ক্রস করবে। ভিয়েতনাম থেকে কিন্তু ইনভেস্টমেন্ট ওঠা শুরু হয়েছে। ওখানটায় কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু নতুন করে যাচ্ছে না। ভিয়েতনাম থেকে কিন্তু আমরা সরকারি রাজ্যে বাস করছি। আমরা মোটামুটি যেটা বলতে পারি, চায়না থেকে যে ইনভেস্টমেন্টটা উইথড্র হচ্ছে $500 বিলিয়ন, সেইটার এখন রিলোকেশনটা বাংলাদেশে হতে পারে কিনা, এই ডেস্টিনেশন আসা যায় কিনা, এই জিনিসটার উপর আমাদেরকে এখন গুরুত্ব দিতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, এটা খুবই স্বাভাবিক কথা। প্রাইভেট সেক্টর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে গুরুত্ব দিতে হবে। প্রাইভেট সেক্টরের উপরে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিই, যেমন আমি কয়েকদিন আগে একটা জায়গাতে কথা হচ্ছিল, সেটা হচ্ছে চাইনিজ কিছু ইনভেস্টর আছে, তারা নিজেরাই তাদের পাওয়ার প্ল্যান্ট, তাদের এক্সপোর্ট প্রসেসিং জোন নিজেরাই ডেভেলপ করতে ইন্টারেস্টেড এবং বাংলাদেশ সরকার তাকে সাপোর্ট দিচ্ছে। এই ধরনের যখন চায়না ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ তৈরি হবে,
বা তাইওয়ান ইনভেস্টমেন্ট ভিলেজ তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু Investment আপনি বলছেন আমাদের যে বাড়বে অটোমেটিক্যালি। জনাব খান, আমি আপনার ফিরে আসবো। নেসার খান, আপনার কি মনে হয় যে জনাব তৌহিদুর রহমান খানের সাথে আপনি একমত যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে, এফডিআই অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে যথেষ্ট কম্পিটিটিভ এজ ভোগ করছে? আপনার কি মনে হয়? করছে, তবে আমার মনে হয় আরো কিছু আমাদেরকে অ্যাড করতে হবে। আমরা যদি একটা ফরেন ইনভেস্টমেন্ট আনতে চাই, তাহলে সে কি বেনিফিট পাচ্ছে, তার কি ইনসেন্টিভ কি দিচ্ছি বা ফ্যাসিলিটিস কি পাচ্ছে, যদি ইফ আই কম্পেয়ার যে আদার নেইবারিং কান্ট্রিজ নেশন কি দিচ্ছে, হোয়াট উই আর অ্যাডিং, সেই জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হবে। ইমেজটা, আমাদের দেশের ইমেজটাকে আরো ইমেজ বিল্ডিং করতে হবে, এবং সেই ক্ষেত্রে অফকোর্স ইনফ্রাস্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্যাবিলিটি এবং স্কিল ওয়ার্কফোর্স, যে এই জিনিসগুলো আমাদের থাকতে হবে। পাশাপাশি আমাদের যে ফ্রি ফ্লো অফ ফান্ড, সেটা কিন্তু ওরকম না অন্য দেশের তুলনায়। আমরা ইচ্ছা করলে বিদেশ থেকে টাকা পাঠাতে পারি না, আমরা ইচ্ছা করলে বিদেশ থেকে টাকাটা নিয়ে যেতে পারি না। ইটস এ ভেরি বিগ ব্যারিয়ার। আমার সাথে একটু বলি, একটা ইপিজেড একটা কোম্পানির বিদেশি ওনারের কথা হচ্ছিল, তার কিছু ওয়ার্কিং ক্যাপিটাল আনতে চেয়েছিল বিদেশ থেকে, কিন্তু সেটা আনতে তার যে সময় যে লেগেছে, এই যে বাধ্যকতা, এই যে পলিসি বা এইতে তার কিন্তু বেশ টাইম নষ্ট হয়ে গেছে। তো ই ওয়াজ নট ভেরি হ্যাপি। তো বললো যে আরো একটু, তারই ফান্ড, তার নিজেরই আর একটা কোম্পানি আছে কোরিয়াতে, সেইখানে বাংলাদেশে নিয়ে আসবে, সেটা আনতেও বেশ সময় পেতে হয়েছে। তো এই জিনিসগুলাকেও কিন্তু আমাদেরকে, ছোট ছোট জিনিস, বাট উই হ্যাভ টু লুক অ্যাট দ্যাট ইস্যু। এবং সে যখন প্রফিটে যখন রিপ্যাট্রিয়েট করে, সেটা পাঠাতেও কিন্তু অনেক সময় সাপেক্ষ লাগে। দ্যাট ইজ অলসো এ ব্যারিয়ার এন্ড চ্যালেঞ্জেস। ধন্যবাদ। জনাব তৌহিদুর খান, আপনার কি মনে হচ্ছে যে জনাব নেসার বলছেন যে ফ্রি ফ্লো অফ ফান্ড এটা একটা বড় সমস্যা আমাদের, আমরা দীর্ঘদিন থেকে এই ব্যবসায়িকরা আমাদের এই কথা বলে আসছেন? আমি নেসার সাহেবের সাথে অবশ্যই একমত পোষণ করছি যে ফ্রি ফেয়ার যে ফান্ডটা, এই জায়গাটা আমি ফেয়ারও শব্দটা অ্যাড করছি, ফ্রি ফেয়ার ফ্লো অফ ফান্ড, এই জায়গাটাতে আমি ইমফাসিস দিচ্ছি ফ্লোটাকে। এইখানটায় আমরা যদি দেখি যে আমরা যদি পেপারসগুলো, আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারের সভাপতিত্বে দুটো সভা হয় ফর যে ফান্ড ইনকামিং, ইনফ্লো যেটা হবে সেটার জন্য, এবং এইটা আউটফ্লোর জন্য কিন্তু আমরা যেটা রেগুলার প্রত্যেক 15 দিন পর পর একটা করে মিটিং হয়ে থাকে। এবং আমাদের কাছে আসার পরে আমরা যতটুকু পারি, আমি একটু আগে কথা বলছিলাম যে আমরা উইদিন 15 ডেজ পেপার রেডি করে দিই। এবং আরো ভালো জিনিস যেটা আমরা করতে যাচ্ছি, সেটা অলরেডি আমাদের আছে, ছোট ছোট কিছু বিষয় আছে। অনলাইন অটোমেশন যখন হয়ে যাবে এবং ইন্টারকানেক্টিভিটি উইথ আদার মিনিস্ট্রি অ্যান্ড ডিপার্টমেন্ট হয়ে যাবে, এটা আমাদের জুন মাসের মধ্যে হচ্ছে অলরেডি। এইটার খসড়া বা আদার্স যে সমস্ত প্রাইমারি ওয়ার্ক, ভালো খবর, সেইটা আমরা অলরেডি কমপ্লিট করেছি। আমরা খুব ভালোভাবে ফিল করছি যে এই জায়গাটাতে ম্যানুয়াল যে সমস্ত বিষয়গুলো আছে, ম্যান হ্যান্ডলিং, এই বিষয়টাকে আমরা অ্যাভয়েড করার জন্য 6টা অ্যাক্টিভিটিসকে অটোমেশনে নিয়ে যাচ্ছি এবং ইন্টারকানেক্টিভিটি উইথ আদার মিনিস্ট্রি করছি। যেমন বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের লিঙ্ক থাকবে, আমাদের হোম মিনিস্ট্রির সাথে লিঙ্ক থাকবে, ইপিজেড এর সাথে লিঙ্ক থাকবে। উনি সমস্যা পড়েছিলেন ইপিজেড এর টাকা ইনফ্লো করার জন্য। ইপিজেড এর যে ইনফ্লোটা, এটা ম্যানুয়াল প্রসেসে ওখান থেকে চিঠি আসছে আমাদের কাছে, আমরা এটা প্রসেস করে এটা বাংলাদেশ ব্যাংকে পাঠাচ্ছি। এটাতে সময় কিছু কনজিউম হয়েছে, আমি স্বীকার করছি। কিন্তু যখন আমরা অটোমেশনে চলে যাব, তখন এই সমস্যাগুলো কিন্তু থাকছে না। যে যখন ইপিজেড থেকে অনলাইনে চলে আসবে, আমরা ভেরিফিকেশন করে অনলাইনে দিয়ে দেবো বাংলাদেশ ব্যাংকে ফর্মাল মিটিং করে সেই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি খুব কুইকেস্ট টাইমের মধ্যে সম্পন্ন হবে। তারপরেও যদি এটা এতদিন বেশি সময় লাগার কথা না, এরপরেও যদি এরকম কোনো সমস্যা হয়, বিওআই এর সাথে আমাদের সাথে যদি যোগাযোগ করে আপনার সাথে পরে। জনাব নেসার খান, আলোচনা একটা সময় জনাব তৌহিদুর রহমান খান বলছিলেন যে এফডিআই অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে বাংলাদেশের রাইভাল এখনো মায়ানমারকে উনি ভাবছেন না, কিন্তু আমরা বিভিন্ন আন্তর্জাতিক পত্র দেখেছি যে মায়ানমারের সাম্প্রতিক সময় যে ওদের যে গণতন্ত্রায়ন শুরু হলো, এর ফলে ওদের যে ইকোনমিতে একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। আপনি একজন ব্যবসায়ী হিসাবে আপনার কি মনে হয় যে মায়ানমার কি বাংলাদেশের এই ক্ষেত্রে রাইভাল হচ্ছে কিনা? আমি মনে করি অবশ্যই হচ্ছে, কেন আমাদের আরেকটা সমস্যা হলো ল্যান্ড স্কারসিটি। আমাদের কিন্তু জমি কম, আমরা প্রায় বলছি আমাদের এগ্রিকালচার ল্যান্ড, এফেক্টিভ ল্যান্ড, ন্যাচারাল রিসোর্সও আমাদের অনেক কম। এক্স্যাক্টলি, ওদের কিন্তু ন্যাচারাল রিসোর্সও বেশি, প্লাস ল্যান্ডও আমাদের চেয়ে অনেক বেশি। অ্যাডভান্টেজ আছে, আমাদের ওয়ার্কফোর্স আছে, ওদের কিন্তু লোক সংখ্যা কম এবং স্কিল ওয়ার্কফোর্সটা কম, যেটা আমাদের জন্য আমাদের লোক ফোর্স ইজ প্রিটি গুড।
তো যদি কম্পেয়ার করি তো ওই দিকে ল্যান্ড এবং রিসোর্সের দিক দিয়ে মায়ানমার কিন্তু আমাদের চেয়ে আগিয়ে আছে, এবং তারা যদি ইনফ্রাস্ট্রাকচার খুব ফাস্ট ডেভেলপ করে ফেলে দে ক্যান অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট ফাস্টার দেন উই আর। আচ্ছা, সেক্ষেত্রে যদি হয়, আমরা যদি ধরে নেই যে তারা এই ক্ষেত্রে আমাদের বাড়তি আসলে কি করা যায়? আমরা তো ল্যান্ড বাড়াতে পারবো না, আমরা ন্যাচারাল রিসোর্স বাড়াতে পারবো না। অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে আমাদের কতগুলো প্যারামিটার সেট করতে হবে যে আমি কোন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে টার্গেট করব, কাকে আমি বেশি ইনসেনটিভ দিব, কোন কোন সেক্টরে হাইলাইট করা উচিত ফরেন ইনভেস্টমেন্ট। এবং যেমন আমি মনে করি একটা কান্ট্রিকে ডেভেলপ করতে গেলে অফকোর্স উই হ্যাভ টু গো ফর হাইটেক এবং টেকনোলজি। তো এই সেক্টরটাকে যদি আমরা কিছু করি, অলরেডি গভর্নমেন্ট কিন্তু হাইটেক পার্ক নিয়ে কাজ করছে কিন্তু পিছিয়ে আছি, সেটাকে আরো ত্বরান্বিত করতে হবে যে যাতে আরো এই ধরনের টেকনোলজিক্যাল কোম্পানি যারা আছে হাইটেক নিয়ে কাজ করছে তাদের আশা, অ্যাগ্রো নিয়ে কাজ করা, মডার্ন অ্যাগ্রো নিয়ে, যে আমাদের অল্প ল্যান্ড সেটাকে আমাদের ইয়েল্ড কি করে বাড়াতে পারি, অলরেডি হচ্ছে হাইব্রিড সিড তৈরি হচ্ছে, আরো অন্যান্য জিনিস অ্যাগ্রোতে আমরা আগিয়ে আছি, আরো কি করে অ্যাডভান্স টেকনোলজি ইকুইপমেন্ট ইউজ করা যায় সেই সেক্টরে আমরা করতে পারি। ইনফ্রাস্ট্রাকচারে আমাদেরকে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি যেটা আমাদেরকে হেল্প করবে আমাদের অন্যান্য সেক্টরে ইনভেস্টমেন্টের জন্য। ট্যুরিজম সেক্টরকেও আমরা বাড়াতে পারি, আমাদের অনেক সুন্দর জায়গা আছে ট্যুরিজমের জন্য, সেখানেও কিন্তু ইকোলজিক্যাল পার্ক, কিছু কিছু বিদেশি ইনভেস্টমেন্ট কিন্তু হচ্ছে। যশোরে একটা কোম্পানি ইউএস বেস কোম্পানি করছে সুন্দর একটা রিসোর্ট, ইকোলজিক্যাল রিসোর্ট, ভেরি নাইস। তো এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা আগিয়ে যেতে পারবো। তো উই হ্যাভ টু আইডেন্টিফাই কোন কোন সেক্টরে উই উইল অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট এন্ড উই ক্যান মুভ। আমরা আসলে কি এইভাবে চিন্তা করছি, যেভাবে ব্যবসা চিন্তা করছেন? আমরা অলরেডি নেসার সাহেব যে কথাটা বললেন, আমরা অ্যাগ্রো বিজনেসের উপরে একটা কিন্তু হাই পাওয়ার টিম করা হয়েছে, এবং সেখানে প্রাইভেট পাবলিক সেক্টরের বোথ যারা রিপ্রেজেন্টেটিভ লিড যারা, তাদেরকে নিয়ে কিন্তু এই কমিটিটা ফর্ম হয়েছে এবং তাদের মিটিং চলছে। এবং এই জায়গাটাতে আমরা বেশ কিছু জায়গা আইডেন্টিফাই করেছি যে জায়গাটা আমাদের কাজ করলে সেক্টর বেসিসে কিন্তু আমরা এখন রিসার্চ করা শুরু করেছি। অ্যাগ্রো বিজনেসের উপরে কথা বললাম, আমরা প্লাস্টিক সেক্টরের উপরে কাজ করতে পারি, আমরা ট্যুরিজমের উপরে, আপনি বলেছেন ট্যুরিজমের উপরে করতে পারি, এরকম আমরা কিন্তু সেক্টর বেস শুরু করেছি। এবং আমরা সেক্টরকে ইম্পাসেস অলরেডি দিচ্ছি, দিয়ে কোন সেক্টরে হাইটেক আসবে সেই জিনিসগুলো নিয়ে, হাই ভ্যালু অ্যাডেড যে সমস্ত টেক্সটাইল সেইগুলোকে আমরা ইম্পাসেস দিচ্ছি যাতে করে ফরেন ইনভেস্টমেন্ট হাই ভ্যালু অ্যাডেড টেক্সটাইলে আসে, সেগুলো কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি এবং সেটাতে ভালো রেসপন্সও পাচ্ছি। ধন্যবাদ জনাব তৌহিদুর রহমান খান। আমাদের সময় আছে বিরতিতে যাবার, সময় হলো বিরতিতে যাবার, সাথে থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান এবং ডিসিসি এর প্রাক্তন ঊর্ধ্বতন সহসভাপতি এবং ম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নেসার এম খান। জনাব নেসার এম খান এবং জনাব তৌহিদুর রহমান খান, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব নেসার খান, আপনার কাছে প্রশ্ন এবার। আপনারা আলোচনার সময় আপনি একসময় বলছিলেন যে বাংলাদেশের জন্য এই মুহূর্তে উচিত হচ্ছে এগ্রিকালচার এবং ইনফ্রাস্ট্রাকচারে বেশি নজর দেওয়া, যাতে এখানে বেশি বিনিয়োগ আসে। ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশের বাণিজ্যে, ব্যবসা বাণিজ্যের একটা বড় সমস্যা, আমরা বহুদিন থেকে বলে আসছি। ক্রাইসিস ক্রিয়েটস প্রবলেম। সেক্ষেত্রে এইখানে তো বিদেশি বিনিয়োগ আর বেশি আসা উচিত, আসছে না কেন? এখানে কিছু পলিসি কাঠামোর দরকার আছে। ইনফ্রাস্ট্রাকচার যাতে প্রাইভেট সেক্টরে আসে ডেভেলপমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের কিন্তু একটা উইংও করা হয়েছে, যেটা তৈরি ভাই তো জানেন অবশ্যই, কিন্তু পাবলিক পিপিপি প্রজেক্টে, এবং একটা আমাদের পিপিপি প্রজেক্টের যেটা আমাদের যাত্রাবাড়ি ফ্লাইওভার, সেটা কিন্তু পিপিপিতে হয়েছে, কিন্তু এটা অনেক বিলম্ব নিয়েছে। এখন এই পিপিপি প্রজেক্টগুলো অ্যাট্রাকটিভ করার জন্য আমাদেরকে বোথ প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্টকে এক্সারসাইজ করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, হাউ উই ক্যান অ্যাট্রাক্ট মোর ফরেন ইনভেস্টমেন্ট। এবং পিপিপি প্রজেক্ট যদি আরো হয়, ইনফ্রাস্ট্রাকচার, রোডস, কমিউনিকেশন, মনো রেল, এই ধরনের প্রজেক্ট যখন হবে, কানেক্টিভিটি যখন ইজ হবে, তখন কিন্তু ইনভেস্টমেন্ট বাড়বে, আসবেই। এখন কিন্তু কানেক্টিভিটির অভাব। আমি যদি এখন ঢাকা শহরে যদি আমার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে 1-1.5 ঘন্টা লাগে, তো আমার যদি, বাংলাদেশ কিন্তু খুব একটা বড় দেশ না, কিন্তু আপনি দেখেন আমাদের ঢাকা টু চিটাগাং বাই রোডে কত সময় লাগে, অথচ এই সময়ে আমরা অন্যান্য দেশে, উন্নত দেশে, ইভেন নেইবারিং কান্ট্রিতেও 2-3 ঘন্টায় কিন্তু চলে যেতে পারি। তো এইটাকে কিন্তু সিরিয়াসলি। তৌহিদুর রহমান খান, আপনার কি মনে হয় কেন পিপিপি জনপ্রিয় হচ্ছে না? ব্যবসায়ীরা অনেক সময় প্রায় বলে থাকেন যে পলিসি সাপোর্টটা
নাই, অর্থাৎ কি পরিমাণ তারা লাভ করবে সেই বিষয়টা ডিফাইন করা নাই পরিষ্কার করে। পিপিপির যে বিষয়টা একটা ল্যাকিংস ছিল, এটা প্রজেক্টের চলতো। আমি কয়েকদিন আগে জানতে পারলাম এটা পিপিপি অফিস দেখে, যেহেতু এটাও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। ওখানকার সিও সাহেব বলছিলেন যে এটা আমরা খুব তাড়াতাড়ি প্রোগ্রামের স্টেজে নিয়ে আসছি, প্রজেক্ট থেকে প্রোগ্রাম স্টেজে আনছি। তখন পিপিআর এর যে প্রকিউরমেন্ট প্রসিডিওরগুলো আছে, সেই প্রসিডিওরগুলো কিন্তু আমাদের এখানে অ্যাপ্লিকেবল হবে না। এবং সেই ক্ষেত্রে যে সময় ক্ষেপণ যেটা, যেমন প্রজেক্ট মিনিস্ট্রি থেকে পাশ করানো বা অন্যান্য জটিলতা যেগুলোর জন্য সময় নষ্ট হতো, সেইগুলো কিন্তু পিপিপির মাধ্যমে চলে আসবে, টোটালি প্রোগ্রামের মাধ্যমে আসবে। সেটা যদি অলরেডি এটা চিঠি লেখাও হয়ে গেছে, এটা অ্যাকশনের প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এটা যদি হয়ে যায় তাহলে আমরা খুব তাড়াতাড়ি পিপিপির একটা ভালো সুফল পাবো। এবং এইটা কাউন্সিলিং বা এইটা অ্যাডভার্টাইজ করার জন্য আমরা 2 বছর আগে বেশ ভালো একটা রেসপন্স করেছিলাম। সেটার আবারও বোধহয় ফার্দার আমাদের করার সময় হয়ে এসছে, যাতে করে আমরা এটাতে আর একটু অ্যাট্রাক্ট করতে পারি। এই প্রোগ্রামের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের সাথে কি আপনার সরকারের সাথে আপনাদের কি কোনো রকম স্টেক হোল্ডার লেভেলে কোনো মিটিং বা আলোচনা হয়েছে কিনা? এখন পর্যন্ত হয় নাই, তবে বাট আশা করি হবে। এবং আমাদের আমি তো ঢাকা চেম্বারের সাথে জড়িত আছি, তো আমাদের চেম্বার অফকোর্স ওয়েলকাম জানায়, এবং আমরা উই উইল ডেফিনেটলি লুক ইনটু গভর্নমেন্টের সাথে এই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব। প্লাস আমাদের একটা প্রতিষ্ঠান করেছি ঢাকা চেম্বার থেকে টুগেদার উইথ মেট্রোপলিটন চেম্বার এবং চিটাগং চেম্বার কল বিল। তো বিল নিয়েও কিন্তু আমরা পলিসি অ্যাডভোকেসি এই ধরনের এই যে ইনফ্রাস্ট্রাকচার এবং এই ধরনের টপিকসগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি। তো সেখানেও কিন্তু আমরা তুলে ধরতে পারি, এবং এইটা কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে যিনি বসেন, হি চেয়ারস দি বিল। আমরা আশা করবো সেই এই প্রসঙ্গে খুব সংক্ষেপে বলি, প্রতি মাসে মুখ্য সচিব মহোদয়, প্রিন্সিপাল সেক্রেটারি স্যার একটা মিটিং করেন যেখানে বিল রিপ্রেজেন্ট করে, এবং সেই জায়গাটাতে এই যে প্রাইভেট সেক্টরের যত ওপিনিয়ন আছে এবং এখানে এগুলো আলোচিত হয়, এবং পিপিপি বিষয়টি সেখানে আলোচিত হয়। জনাব খান এবং জনাব নাসির খান, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সময় সর্বজনের জন্য। আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।